আমার জার্নিটা আই বিলিভ একটু ইউনিক অ্যান্ড একটু হাটকে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সেটাই জানেন ঠিক করে। ওদের মাসে স্পেন্ড হচ্ছে 1000টা লিডার 4 লাখ টাকা, সেটাকে তুমি 2 লাখে আনতে পারছো। আমি ট্রাই করবো বড় কোনো ইনফ্লুয়েন্সার যেগুলি লেসে বঙ্গাই হলো, এআই হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট। প্রথম জিনিস হচ্ছে আমার বুস্ট পোস্ট করা উচিত না। আচ্ছা, তুমি যে 3টে বইয়ের নাম বললে আরেকবার অডিয়েন্সদের একটু বলে দাও যাতে ওরা কিনতেও পারে। তো হ্যালো ওয়েলকাম, সবাই চলে এলাম আমরা আমাদের নেক্সট এপিসোডে, যেখানে আজকে আমরা আরেকটা পডকাস্টে রয়েছি। এতদিনে তোমরা আলাদা আলাদা পডকাস্ট তো আমার সাথে দেখছো আলাদা আলাদা ইন্ডাস্ট্রিকে নিয়ে, কিন্তু তোমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রি মার্কেটিং ছাড়া গ্রো করতে পারে? হ্যাঁ, ঠিক তাই। তো আজকের জন্য তার জন্য আমাদের যে এপিসোড আমরা দেখতে চলেছি সেটাই কিন্তু আমরা এটা নিয়েই আলোচনা করব যে ডিজিটাল মার্কেটিং কি আর কেন এটা এতটা ইম্পর্টেন্ট আর তার ইন্ডাস্ট্রিতে কি চলছে। তার জন্য আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন, আমাদের অভিরূপদা। আমি চাইবো তুমি তোমার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দাও আমাদের অডিয়েন্সদের। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ নির্ময়, আমাকে এত শর্ট নোটিসে এখানে ইনভাইট করার জন্যে। আমি একটা কোম্পানি রান করি কল ফিউচার স্মিথ, যেখানে আমরা ব্র্যান্ড ম্যানেজমেন্ট করি, ডিজিটাল মার্কেটিং করি। একটা ব্র্যান্ডের, একটা কোম্পানির, একটা অর্গানাইজেশনের বা একটা স্টার্ট আপের পুরো এন্ড টু এন্ড আমরা ডিজিটাল মার্কেটিং দেখি। আচ্ছা, এই যে অভিরূপদা তুমি যে বলছো এই মার্কেটিংয়ের এসেন্স আর মার্কেটিংয়ের পুরো ব্যাপারটা, আমাকে তুমি বলো তুমি তোমার জার্নি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কি করে স্টার্ট করলে, মানে ইনিশিয়েশন পয়েন্টটা কি ছিল, কি ভাবনা ছিল, ওইটা একটু যদি বলো। আমার জার্নিটা আই বিলিভ একটু ইউনিক অ্যান্ড একটু হাটকে। রিজন বিং আমার অলওয়েজ প্যাশন ছিল গেমিং অ্যান্ড স্পোর্টস নিয়ে। তো এমনও টাইম গেছে যে আমি কলেজ বাঙ্ক করে খুব খেলতে যেতাম। তো সেটার অফকোর্স কিছু একটা কনস এসেছে। খেলতে যেতে মানে ভিডিও গেম নাকি অ্যাকচুয়াল গেম? খেলতে যেতাম আমি ভিডিও গেমস, লাইক লিটারালি কম্পিট করা, যেটাকে আমরা গেমিং বা স্পোর্টস বলি। তো সেটার আমি স্টেট লেভেল টুর্নামেন্টসও করে এসেছি, ন্যাশনাল লেভেলও টুর্নামেন্টস করে এসেছি। অ্যান্ড সেখান থেকে একটা ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করে, যেটা হচ্ছে গিগাবাইট। তো গিগাবাইট আমাকে অফার করে একটা রোল, যে অভিরূপ মার্কেটিং ম্যানেজারের এরকম রোল আছে ইন্ডিয়ার, আমার একটা নতুন ডিভিশন আসছে কল গেমিং অ্যান্ড পেরিফেরালস, যেখানে ওনারা গ্রাফিক্স কার্ডস অ্যান্ড গেমিং প্রোডাক্টস লঞ্চ করছিল ইন্ডিয়াতে। তো সেটার জন্য আমি জয়েন করি অ্যাজ মাই ভেরি ফার্স্ট রোল। তো সেখানে যাই, কাজ শিখি ভালো করে। তো সেই জিনিসগুলো আমরা। কিন্তু গিগাবাইট যে তুমি বলছো, গিগাবাইটের মধ্যে তো তুমি অ্যাজ ডিজিটাল মার্কেটার হিসাবে তো ছিলে না। নট অনলি দ্যাট, আই ওয়াজ টেকিং কেয়ার অফ দেয়ার হোল প্যান ইন্ডিয়া মার্কেটিং, তাদের চ্যানেল দেখা, পিআর দেখা, রিভিউ দেখা, কমিউনিটি ম্যানেজ করা। দ্যাট ইজ এ হিউজ ডিফিকাল্ট টাস্ক। আচ্ছা, তুমি যে এই যে গিগাবাইটের কথা বলছো, এটা তোমার ফার্স্ট ক্যাম্পেইন তাহলে অ্যাজ ডিজিটাল মার্কেটার হিসাবে? নট রিয়েলি, এর আগেও আমি ফ্রিল্যান্সে আগে কাজ করেছি। রিজন বিং আই স্টার্টেড মাই ক্যারিয়ার ভেরি আর্লি অন, প্রায় 2008 অ্যারাউন্ড 2008-2007, লাইক কলেজের ফার্স্ট ইয়ারে। তো তখন কি ছিল, ডিফারেন্ট কোম্পানিজরা রিচ আউট করতো স্টুডেন্টসদেরকে, যে ক্রিয়েটিভ দরকার বা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ দরকার। তখন সবে সদ্য ফেসবুক ওইগুলো এসেছিলো। তো সেই জিনিসটাকে আমি হেল্প অ্যান্ড সাপোর্ট করতাম একটা স্মল স্কেলে, নট অ্যাট আ লার্জ স্কেল, বাট দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই স্টার্টেড। অ্যান্ড ধীরে ধীরে জিনিসটাকে বিল্ড করে আগে নিয়ে যাই। তো নিজেও কাজ শিখলাম। আর এই যে তোমার ফ্যাসিনেশনটা কোথা থেকে এলো, মানে তুমি কি মার্কেটিং বা অ্যাড দেখে তোমার কিছু ভালো লেগেছে যে আরে এটা তো হেভি এঙ্গেজ করছে লোকজনকে, আমি এরম টাইপের কিছু বানাতে পারি ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে, নাকি তুমি ভাবছো যে ঠিক আছে যত বেশি রিচ করা যায় আমি আলাদা আলাদা প্ল্যাটফর্মকে কাজে লাগাবো, সেই জায়গাটা কীরকমভাবে তোমার? নিশ্চয়ই, তুমি এটা খুব ভালো পয়েন্ট বলেছো। তো এখনকার দিনে আমরা হাজার রকমের অ্যাডস দেখি, ইউটিউব বলো কি টুইটার বলো কি লিঙ্কডইন বলো, ইভেন ধরো আমি কিছু একটা ওটিটি প্ল্যাটফর্ম কিছু একটা দেখছি, দেখবে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো ইউটিউবে, বা স্পটিফাই গান শুনছি অ্যাড চলে আসলো। তো সেইগুলো থেকেও খুব সুন্দর আইডিয়া পাওয়া যায়, মোটিভেশন পাওয়া যায়, স্ট্র্যাটেজি জানা যায়। কেন কি ইটস নট অ্যাবাউট রিচিং আ লট অফ মাসেস, ইট ইজ গেটিং ইউর অবজেক্টিভ ডান। ধরো একটা কোম্পানি লেটসে ব্যাঙ্গালোরে আছে, তাদের অপারেশন কস্ট ধরো একটা লিডে 400 টাকা। তো আমি ট্রাই করবো এবি টেস্টিং দিয়ে, ডিফারেন্ট ভেরিয়েশনস অফ অ্যাড দিয়ে, ডিফারেন্ট ভেরিয়েশনস অফ ডেসক্রিপশনস ফাইন টিউনিং দিয়ে ওর কস্টটাকে নিচে নিয়ে আসবো, লেটসে 200 টাকা। তো ধরো যেটা ওদের মাসে স্পেন্ড হচ্ছে 1000টা লিডের 4 লাখ টাকা, সেটাকে তুমি 2 লাখে আনতে পারছো।
তো কোম্পানি তোমার সাথে কেন কাজ করবে না, অ্যান্ড তারা যদি ভালো কোয়ালিটির লিড পায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এতক্ষণ তো আমরা লিড, অ্যাড কস্ট আর এরকম টাইপের টার্মস অনেকগুলো ইউজ করছি, কিন্তু আমাদের কাছে এমনও অনেক অডিয়েন্স রয়েছে যারা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সেটাই জানে না ঠিক করে। তো আমি চাইবো খুবই সিম্পল ভাষায় যদি তুমি বলতে পারো যে আমাদের অডিয়েন্সদের জন্য যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে তোমার কি অ্যান্সার হবে সেই ক্ষেত্রে? এটার খুবই সিম্পল অ্যান্সার আছে, অ্যান্ড আই গেস না, এটার নামেই মানেটা লুকিয়ে আছে। বেসিক্যালি তুমি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে আরও বেটার ওয়েতে শোকেস করছো, দেখাচ্ছ লোকজনের সামনে, অ্যান্ড লোকজন তোমার ব্যাপারে জানছে। সেটা হচ্ছে মোস্ট এসেনশিয়াল পার্ট, যে তোমার প্রোডাক্ট থাকুক কি তোমার সার্ভিস থাকুক, লোকজন যাতে জানে সেটার ব্যাপারে। তো খুব সিম্পল ভাষায় দিস ইজ হোয়াট ডিজিটাল মার্কেটিং ইজ। তো এই মুহূর্তে আমায় বলো ডিজিটাল মার্কেটিং এর কোর পিলার্সগুলো কি কি হবে তোমার ভাষায়, যদি তুমি বলতে চাও, মানে 1 নম্বর 2 নম্বর করে যদি আমি বলি, মানে আমি অডিয়েন্সকে একদম ইজি ভাবে বলছি, দেখো তোমাদেরই জন্যে, যাতে তোমরাও বুঝতে পারো। তো কোর পিলার্সগুলো কি কি মনে হচ্ছে তোমার? ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে কোর্স পিলার, যেমনি আমি আগেও একটা পয়েন্ট বললাম ক্রুশাল, সেটা হচ্ছে ইউ নিড টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইন অ্যান্ড আউট। সেটা তুমি না জানো, তুমি কখনোই ওটাকে ভালো ওয়েতে মার্কেট করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড এসেনশিয়াল পয়েন্ট। তোমায় নিজের বিজনেসটাকে ভালো করে জানতে হবে, নিজের প্রোডাক্টটাকে ভালো করে জানতে হবে, কেন কি তাহলেই তুমি আগের জনকে বলতে পারবে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন, কি করে আমরা কমিউনিকেট করছি আগের জনের সাথে, তো সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নট অনলি দ্যাট, কমিউনিকেশন শুড বি টু ওয়ে। যেমনি আমরা রিচ আউট করছি, আগের থেকেও কাস্টমার ফিডব্যাক নেওয়াটা ততটাই দরকারি, যে সেটা নিয়ে আমরা ধরো প্রোডাক্টটাকে আরেকটু বেটার করলাম, লেটসে সার্ভিসে কোনো চ্যালেঞ্জ আছে সেটাতে ফোকাস করলাম। অ্যান্ড আরেকটা খুব ভালো পয়েন্ট হচ্ছে স্টোরি টেলিং। কেন কি যখন তুমি স্টোরি বলছো তখনই লোকজন সেটার সাথে কানেক্ট করছে, অ্যান্ড যখনই কানেক্ট করছে তখন তুমি জিনিসটাকে সেল করতে পারবে। বুঝলাম। তো তার মানে স্টোরি টেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ দ্য থার্ড পয়েন্ট, রাইট? টু বি অনেস্ট, স্টোরি টেলিং এসেন্সে আছে, কেন কি সেটা শুরু থেকে শেষ অবধি থাকে, পুরোটাতেই থাকে। অ্যান্ড স্টোরি টেলিংকে আমরা কি করছি, আমরা কমিউনিকেট করছি থ্রু আ চ্যানেল। তো এই যে তুমি পয়েন্টস গুলো বললে, আমরা বুঝলাম, অডিয়েন্স বুঝলো, কিন্তু এখানে যদি আমি ভাবি একটা খুব ছোট একটা বিজনেস কেউ রান করছে আর কেউ বহুত বড় বিজনেস রান করছে, এই দুজনেরই অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং এর তো প্রয়োজন হবে, কিন্তু ডিফারেন্সটা কি হচ্ছে? এরা দুজন তো সেম অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করতে পারবে না, ডেফিনেটলি না, কিন্তু ওরা চাইবে যাতে আমার এরম ভাবে রিচ বাড়ুক, গ্রোথ বাড়ুক, তো ওরা তখন কিভাবে তোমরা ডিফার করো যে হ্যাঁ? তো সেখানেও ডিফারেন্ট স্ট্র্যাটেজিস থাকে, ডিফারেন্ট ট্যাকটিক্স থাকে। লেটস সে আমাকে কোনো কোম্পানি বললো, অভিরূপ তোমার মার্কেটিং বাজেট হচ্ছে 2 CR। লেটস সে নতুন কেউ স্টার্ট করছে, উনি বলছে অভিরূপ তোমার মার্কেটিং বাজেট হচ্ছে 20,000। সো প্ল্যান অফ দ্যাম উড বি ভেরি মাচ ডিফারেন্ট। আমি চাইবো যে লাইক বেস্ট আউট অফ বোথ আনতে। তো দেখবে এখনকার দিনে ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুব পপুলার আছে, অলং উইথ ডিজিটাল মার্কেটিং, ওটার সেগমেন্টেই পড়ে। তার সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো ইনস্টাগ্রামে অ্যাডস রান করা, এখন হোয়াটসঅ্যাপ মার্কেটিং খুবই পপুলার হয়েছে। ইভেন মেটার আমি লাস্ট 2টো সেশনে অ্যাটেন্ড করছিলাম অ্যাজ এ পার্টনার, সো দে ওয়ার অলসো ফোকাসিং অন হোয়াটসঅ্যাপ। তো এই প্ল্যাটফর্মসগুলোকে ইউটিলাইজ করে প্রমোট করা অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি বলছিলাম। তো এখন দেখবে লেটসে আমার নতুন বিজনেস, আমার অত লেটসে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস নেই ফর দ্য টাইম বিং, পরে ডেফিনেটলি থাকবে। তো আমি ট্রাই করবো কি, ভালো যারা ইনফ্লুয়েন্সার্স আছে, যাদের রিচ এনগেজমেন্ট ভালো, লেটস নট লুক অ্যাট দেয়ার নাম্বারস, লেটস লুক অ্যাট দেয়ার এনগেজমেন্ট অ্যান্ড রিচ। তাদেরকে ফোকাস করে ধরো আমি ইনভাইট করলাম যে দিদি আমার এরকম একটা কোম্পানি আছে, তুমি কি বার্টার কোল্যাব করবে কিনা। রিজন বিং দে অলসো লুক ফর আ প্ল্যাটফর্ম যাদের সাথে জুড়ে তারাও গ্রো করলো। তো সেইগুলোতে ইনিশিয়াল সাপোর্ট পাওয়া যায়, অ্যান্ড পরে ওয়ান্স ইউ গ্রো, দে গ্রো, অফকোর্স ইউ ক্যান সাপোর্ট দেম অ্যান্ড দে ক্যান সাপোর্ট ইউ, ইট বিকামস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টিজ। সিমিলারলি লেটসে ধরো আমি একটা বড় কোম্পানি আসি, তো আমি ট্রাই করবো বড় কোনো ইনফ্লুয়েন্সার, যেমনি লেটসে বঙ্গাই হলো কি অন্য কেউ হলো, যেমনি ক্যারিমিনাটি, তো আমি ট্রাই করবো তাদেরকে অনবোর্ড এনে জিনিসটাকে খুব সুন্দর ওয়েতে মার্কেট করে। কিন্তু তোমার কি মনে হয়, একটা ধরো স্টার্ট আপ কোম্পানি খুব ছোট স্কেলে ওপেন করতে চাইছে, তাদের কত টাকা বাজেট
মানে মিনিমাম রাখা উচিত যে ডিজিটাল মার্কেটিং এর জন্য? কেন কি আমাদের এখানে প্রচুর অডিয়েন্স এরকম থাকবে যারা বিজনেস করতে চাইছে, স্টার্ট করতে চাইছে, তারা কত টাকা সাইড রেখে দেওয়া উচিত যে হ্যাঁ তারা একটা ক্যাম্পেইন চালাতে পারবে আর দে ক্যান গেট এ গুড লিড আউট অফ ইট? 100বার। তো এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন, কেন কি সবারই একটা বিজনেস করার ইচ্ছে থাকে বা কেউ অলরেডি করছে, তো কতটা বাজেট রাখবে সেটা খুবই দরকারি। তো সেটা ভেরি করে বিজনেস টু বিজনেস অ্যান্ড আমরা কত বিজনেস আনতে চাই। রিজনিং লেটসে আমি ধরো 1 লাখ টাকার বিজনেস আনতে চাই, তো আমি ট্রাই করবো অ্যাটলিস্ট 10 to 20% সেটার অ্যাজ এ মার্কেটিংয়ে রাখলাম। মানে আমি 20,000 আমি ধরে নিলাম রাখলাম more or less in a single month আমি রাখলাম to grow and get the business. But of course if your budget is a little higher, your business can also be higher. Reason being তোমার quality of ads যদি ভালো থাকে, তোমার এমনিতেই লোকজন they will buy your products or they will take your service. তো সেইগুলোকে ফোকাস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কোর পিলার্স গুলো তোমাদেরও দেখো মেনটেন করতে হবে। ইফ ইউ নিড এ প্রপার ডিজিটাল মার্কেটিং টিম তোমাদের সাথে কাজ করুক, তোমাদেরও কিন্তু শুধু টাকা দিলে হবে না, ইউ হ্যাভ টু বি ইনভলভ উইথ দ্যাট অলসো, রাইট? এন্ড তাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, তো তোমাকেও সময় নিয়ে ইনভলভ হতে হবে যে এই জিনিস হচ্ছে আমাদের অবজেক্টিভ এন্ড এই জিনিস আমি অ্যাচিভ করতে চাই, তো সেটার জন্য আমি কি কি করলে বেটার হয়। তো সেটা নিয়ে একটা যদি স্ট্র্যাটেজিক মিটিং করা যায়, লেটস সে তুমি উইকলি ধরো একটাই মিটিং করছো 1 ঘন্টা, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ইউ অ্যান্ড ইউর এজেন্সি বা অর ইউর কনসালটেন্ট বা যার সাথেই তুমি কাজ করছো, বা ধরো নিজেও যদি করো, সেটাকে অ্যালাইন করাটা খুবই দরকারি। কারণ কি ভাবো সে একটা ডাইরেকশনে যাচ্ছে, তুমি একটা ডাইরেকশনে যাচ্ছ, তো দ্যাট বিকামস আ চ্যালেঞ্জ অ্যান্ড আলটিমেটলি তোমারই ক্ষতি হচ্ছে, কেন কি পয়সা তো তোমার লাগছে, রাইট? তো তোমরা বুঝলে যে এই জিনিসটা তোমরা করো না। আচ্ছা অভিরূপ দা, আমায় বলো যে এতগুলো তো প্ল্যাটফর্ম এখন রয়েছে, আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া, তুমিও নাম নিলে, এর মধ্যে থেকে তুমি কোন প্ল্যাটফর্মটাকে বেস্ট সাজেস্ট করো যে এখান থেকে ম্যাক্সিমাম লিড আসে? কেন কি আমি যদি বলি এখন ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো তো যা আছে আছে, এখন আমরা দেখি গেমের ভিতরেও অ্যাড ইন্টিগ্রেট করে দেওয়া, একদম একদম, তো ওটাও কিন্তু একটা প্ল্যাটফর্মই। 100বার। তো এই এত কিছু এখন রয়েছে, এর মধ্যে থেকে তোমার বেস্ট কোথা থেকে মনে হয় যে আসতে পারে? ঠিক, তো এটা খুবই একটা ভালো কোশ্চেন জিজ্ঞাসা করেছো। তো এটাও ডিপেন্ড করে বিজনেসের ওপরে বা বিজনেসের সেগমেন্টের ওপরে। ধরো আমি একটা B2C সেগমেন্ট যদি রান করি, তো আমার ফেসবুক ক্যান বি অ্যান আইডিয়াল সেগমেন্ট, ইনস্টাগ্রাম ক্যান বি অ্যান আইডিয়াল সেগমেন্ট, ইউটিউব ক্যান বি অ্যান আইডিয়াল সেগমেন্ট। আমি ধরো B2B করছি, তো B2B যদি করি, আমার ফার্স্ট পয়েন্ট শুড বি লিঙ্কডইন। তার সাথে সাথে ধরো আমি গুগলে সার্চে আমি লেটসে আমি গুগল অ্যাডস রান করছি, দ্যাট ইজ অ্যান অপশন। লেটসে আমি D2C করছি, D2C এখন খুবই ইভলভ করেছে, স্পেশালি শার্ক ট্যাঙ্ক বা অন্য বিজনেস আসার পরে, অ্যান্ড সেটা দেখেও লোকজন মোটিভেশন পাচ্ছে। আচ্ছা তুমি আমাদের কাস্টমারদের এটাও বলে নাও যে B2C, C2C বা D2C বলছো, কনসেপ্টগুলো কি আছে, তাই এটা ফুল ফর্ম গুলো কি? নিশ্চয়ই নিশ্চয়ই। তো B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার, যেখানে একটা বিজনেস ডাইরেক্টলি কাস্টমারদের কাছে আউটরিচ করছে। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি ডাইরেক্টলি কাস্টমারদেরকে ফোকাস করে জিনিসটা দেখাচ্ছ, এন্ড কাস্টমার কোথায় থেকে যাচ্ছে কাস্টমারদের কাছে ডাইরেক্ট। ওকে, তো সেটা আমরা দেখাচ্ছি কোথায়? ফেসবুকে দেখাচ্ছি, ইনস্টাগ্রামে দেখালাম, ইউটিউবে দেখালাম, যেখানে তোমার খদ্দের আছে, তোমার কাস্টমার আছে, সেখানে দেখালাম। আর B2B কোথায়? যেখানে ধরো আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, আমি ধরো অন্য বিজনেসকে দেখাচ্ছি, তো B2B। সো B2Bর জন্য লোকজন কোথায় থাকে? লিঙ্কডইনে থাকে, দ্যাট ইজ ইউর বিজনেস টু বিজনেস। তো তারা কোথায় থাকে? লিঙ্কডইনে থাকে, তারা গুগল সার্চে ওই রিচ আউট করে, সেখানে থাকে। ইন সাম কেসেস রেডিট, বাট আই ডোন্ট থিঙ্ক রেডিট ইজ এ রাইট প্ল্যাটফর্ম, বাট কখনো কখনো ক্লিক করে যায়, দ্যাট ডিপেন্ডস অন দ্য জনার অফ ইউর বিজনেস। আর D2C হচ্ছে ডাইরেক্ট টু কাস্টমার, যেটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং বিজনেস মডেল। লেটসে ধরো তুমি কিছু একটা অর্ডার করে, লেটসে তোমার সানগ্লাস, তো তুমি কি করলে, পোর্টালে অর্ডার দিলে, ডাইরেক্ট তোমার কাছে চলে গেল, দ্যাট ইজ আ D2C মডেল। মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা করছে সেটা কি D2C আমি বলবো? মানে আমি যদি মার্কেটিং তোমার যে কোনো ফিল্ডের সাথে অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে তুমি কিভাবে জিনিসটাকে স্ট্রাকচার দিচ্ছ। মানে ধরো আমি নিজেকেই খুব ভালো একটা ব্র্যান্ড বানালাম, এবার আমি নিজে অনেক কিছু জিনিসপত্র কিনলাম, আমি সোশ্যাল মিডিয়ায় আমি ওগুলোকে দেখিয়ে দেখিয়ে বিক্রি করে দিচ্ছি, এটা কি টাইপের তাহলে মার্কেটিং? সেটা অনেকজন করছে, সেটা B2C হয়। রিজন বিং তুমি নিজস্ব একটা বিজনেস রান করছো, সেটাকে তুমি ডাইরেক্টলি কাস্টমারদেরকে শোকেস করে তুমি দেখাচ্ছ।
তো সেইটাকে হাইলাইট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং সব ফিল্ডের জন্যই অ্যাপ্লিকেবল আছে, ডিপেন্ড করছে যে তাদের আউটরিচ, তাদের কাদের সাথে তারা লাইক এনগেজ করছে। আচ্ছা, এইখানে আমাকে বলো যে আমরা তো এরকম অডিয়েন্সদের অনেক প্রশ্নের উত্তর দিলাম যে যারা অলরেডি বিজনেসে রয়েছে তাদের কিভাবে চালানো উচিত, কিন্তু যারা শিখতে চায়, স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাদের কি লাইন ধরে এগোনো উচিত আর কি ইম্পর্টেন্ট জিনিস অ্যাজ ডিজিটাল মার্কেটার ওদের ভিতরে এভলভ করতে হবে ওদের? একশো বলা, এটা খুবই ভালো একটা তুমি কোশ্চেন জিজ্ঞাসা করেছো, কেন কি এটাই এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো স্টুডেন্টসদেরকে আই বিলিভ সবার আগে তাদের নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হবে। ওকে, কমফর্ট জোন থেকে বেরোনোর যদি আমার মাইন্ডসেট থাকে যে আই এম গোয়িং টু পুট ইন মাই আওয়ার্স অ্যান্ড আই এম গোয়িং টু লার্ন দিস থিং ইন আ প্রপার স্ট্রাকচার্ড ওয়ে অ্যান্ড সেটাকে এক্সিকিউট করলাম, দেখলাম, হাজারবার ট্রাই করলাম, তখন কি জিনিসটা হবে। আমি যদি কমফর্ট জোনে থাকি তাহলে গ্রো করা উড বি আ লিটল ডিফিকাল্ট, অ্যান্ড সেখানেও অনেক সেগমেন্টস থাকে। তো তুমি যে কোনো সেগমেন্টে গ্রো করতে পারো। ধরো ইউ ক্যান বি আ গুড কমিউনিটি ম্যানেজার, ইউ ক্যান বি আ গুড সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্সন, you can be really good at SEO, you can be really good at content writing or copywriting, you can be a really good website developer as well. কিন্তু তোমাকে সেই ফিল্ডের টপ 1% হতে হবে। You cannot be average. If you are average, it's very difficult to survive. True. তো তোমরা এটা বুঝলে যে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই এর ভিতরে আসা উচিত। আর অ্যাজ কোর্স বা যদি আমি বলি কলেজ কোর্স, ওরা কি করলে, ওরা অনেকে ভাবে ঠিক আছে আমি ডিজিটাল মার্কেটিং তো করবো কিন্তু কিছু নিয়ে এটা আগে কলেজে পড়ে নি, সেইটা কতটা একটা ঠিক ধারণা, নাকি ওদের একটা স্পেসিফিক লাইন নিয়ে এগোনো উচিত? টু বি অনেস্ট, কলেজে পড়া ইজ নট আ ব্যাড থিং, কেন কি দ্যাট অ্যাকচুয়ালি বিল্ডস ইয়োর ডিসিপ্লিন। রিজন বিং, আমি ধরো কলেজে পড়ি, লেটস সে 3 বছর কি 4 বছরের কোর্স, না ওরা কি কিছু স্ট্রিম নিয়ে পড়ে নিতে পারে নাকি ওদের ডিজিটাল মার্কেটিং এরই কোনো ফিল্ডের কলেজে পড়া যেতে পারে? মেন আমি সেই পয়েন্টটা তো আসছি। মেন হচ্ছে আমি যদি একটা কলেজে লেটস সে 3 বছর কি 4 বছর গেছি ওভার টাইম, অ্যান্ড যেখানে অ্যাটেন্ডেন্স থাকে 75%, সেটা আমি শো করছি যে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে রেডি হয়ে ফুল অন উইথ দ্য মাইন্ডসেট আমি ওখানে গেছি, অ্যাটেন্ড করেছি, অ্যান্ড দেন আই এম কামিং ইন টু আ প্রপার স্ট্রাকচার। সো ডিসিপ্লিন এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সিও ইম্পর্টেন্ট, বাট নট নেসেসারিলি যে এখনকার দিনে সবাইকে কোর্সেস বা এডুকেশন প্রোগ্রামে ঢুকতেই হবে, বাট দ্যাট ইজ বেনিফিশিয়াল। তো আমি চাইলে 12-এর পরেও আই ক্যান ডাইভ ইন টু আ স্পেশালাইজ ফিল্ড, বা আমি কলেজ এডুকেশনের পরেও আই ক্যান গো ইন টু আ স্পেশালাইজ ফিল্ড। আচ্ছা, যখন এই ডিজিটাল মার্কেটিং এর আমরা কথা ভাবি বা দেখি, 3টে জিনিস আমরা দেখি অলওয়েজ। একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে অ্যাড রান, আর একটা হচ্ছে এসইও। তোমার হিসাবে এই 3টের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা সব থেকে? টু বি অনেস্ট, সবকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, ওটা তো স্কিপ করতে যাবেই, ইগনোর আমাদের করা যাবে না। তো ইভেন এখনকার দিনে তোমার এসইওর সাথে হ্যাশট্যাগের কম্বিনেশনটা খুবই ভালো। আগে শুধু হ্যাশট্যাগের কন্টেন্টটা আমরা পুশ করতাম যে যত বেশি হ্যাশট্যাগ দিচ্ছে সেটা দিয়ে বেশ ভালো হিট হচ্ছে অ্যান্ড তোমার কন্টেন্ট ভাইরাল যাচ্ছে। তো ইয়োর কন্টেন্ট should actually be emotional, it should have value, and it should entertain people. এই 3টে যদি আমি কম্বিনেশন ভালো করে করি তো ইট উইল গো ভাইরাল। এবার আমাকে বলো সব থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যেটা এখন সবাই তোমরাও জানতে চাইছো, তোমরা দেখছো, সেটা হচ্ছে এআই। এই যে এআই এলো, সবকিছু তো সে নিজে করছে, আমি একটা ডিজিটাল মার্কেটিং এর টিমকে স্টিল কেন হায়ার করাটা আমার জন্য ইম্পর্টেন্ট? আর তুমি তোমার লাইফে বলো যে এখন এআই এর ইনফ্লুয়েন্স কতটা ডিজিটাল মার্কেটিং এর সেগমেন্টে, আর ওটা ছাড়া কতটা কি ছিল? তো এটা তোমার কি ওয়ার্ক ফিল্ডে কিছু এফেক্ট ফেলেছে? আই থিঙ্ক এআই এখনকার দিনে সব ফিল্ডেই হিউজ ইম্প্যাক্ট করেছে। তো ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে এআই হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট, স্পেশালি ইন টার্মস অফ কন্টেন্ট ক্রিয়েশন, মডিফিকেশন। তো ইউজুয়ালি এআইকে অ্যাজ আ অ্যাসিস্টিভ টুল হিসেবে আমরা ইউজ করি, যেখানে ইট গিভস ইউ আইডিয়াস, ইট গিভস ইউ র কন্টেন্ট, যেটাকে আরও ইমপ্রুভ করে আমরা উই গিভ ইভেন আ বেটার আউটপুট। লেটস সে আমার একটা অ্যাড চলছে, সেখানে ধরো 5টা ক্যাপশন দরকার, 5টা ডিসক্রিপশন দরকার, 5টা হেডলাইন দরকার।
আগে কি হতো, চিন্তা ভাবনা করতে হতো, ব্রেনস্টর্ম করতে হলো। নাও এখনকার দিনে তুমি একটা সিম্পল একটা প্রম্পট দিলে যে এরকম টাইপের আমার জিনিস দরকার, এরকম স্টাইলে দরকার, একটা ইন্টারেস্টিং, একটা একটু প্রফেশনাল, একটা একটু ফ্রেন্ডলি। তো তখন গিয়ে কি হয়, তোমার কাজটা অনেকটা ইজি হয়ে যায়, স্ট্রিমলাইন থাকে। অ্যান্ড তাও ফাইন টিউনিং ইজ অলওয়েজ নিডেড, তো সেগুলোকেও ফাইন টিউন করতে হয়। তখন গিয়ে তুমি একটা ভালো রেজাল্ট পাও জিনিসটা। আচ্ছা, যদি ভাবো যে এই যে এআই আসার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ কি কমছে? তুমি বলছো কমছে না, তেমন বাড়ছে কি, যে এই ফিল্ডে আরো কিছু চাকরি বাড়বে, কি মনে হয় তোমার? টু বি অনেস্ট, আমি একটা তোমার রিয়েল লাইফ এক্সাম্পলও বলে দিই। একটা কোম্পানিতে, নাম নিচ্ছি না, তারা রিসেন্টলি অনেকজন এমপ্লয়িজকে রিমুভ করেছিল যাতে অন্যদের অপারেশন কস্ট রিডিউস হোক, কিছুটা প্রসেস অটোমেট হোক, সেটা করেছে। তো নেক্সট থিং হোয়াট উই হিয়ার আফটার কাপল অফ মান্থস ইজ তারা হায়ার করছে আরো মোর নাম্বার অফ এমপ্লয়িজ টু টেক কেয়ার অফ দ্যাট এআই প্রসেস, টু টেক কেয়ার অফ নিউ এআই প্রজেক্টস। তো যেমনি কিছু কিছু জিনিসে চ্যালেঞ্জেস এসছে, তেমনি কিছু কিছু জায়গায় অপরচুনিটিস এসছে অ্যান্ড লোকজনের জব ক্রিয়েট হয়েছে। তো আমরা যত অ্যাডাপ্ট করব তত জিনিসটা আরো বেটার ওয়েতে হবে। এআই এর যেমনি প্রোজও আছে, কনজও আছে, আমরা অতটা যাচ্ছি না ওই ফিল্ডে, বাট using it carefully for your business বা for your personal learning, it's very much interesting. আচ্ছা, এবার আমায় বলো, তোমার এখন অবধি কাজের মধ্যে সব থেকে সাকসেসফুল প্রজেক্ট কি? কি কোনো একটা নাম বলতে পারবে, কোনো ব্র্যান্ডের যেটা? অ্যাবসলিউটলি। তো যেমনি তোমাকে বলে দিই, আমরা আমাদের আপকামিং প্রজেক্ট হচ্ছে হাঁটি হাঁটি পাপা বলে একটা মুভি রিলিজ হবে। আচ্ছা। তো সেটার মার্কেটিং অ্যান্ড কোলাবোরেশনস আমরা দেখছি অ্যাজ ফিউচার স্মিথ। তো এর আগে আমরা একটা মুভি করেছিলাম পরিক্রমা, অ্যান্ড ফর দ্যাট মুভি বাজেট যেমনি থাকে না মুভির, অতটা হিউজ ছিল না। তো একটা খুবই স্মল বাজেটে we reached out to huge masses and outreach was fantastic, especially যেখানে স্টার কাস্ট হচ্ছে চিত্রাঙ্গদা and directed by গৌতম ঘোষ। তো ইন্ডিয়ার 200টা লোকেশনে মেটা অ্যাডস বা গুগল অ্যাডস রান করা, ফাইন টিউন করে, ইটস আ বিগ চ্যালেঞ্জ। কেন কি তোমার ডেমোগ্রাফিক্স নিতে হয়, ইন্টারেস্ট নিতে হয়, অ্যান্ড অবজেক্টিভ কি তারা যাতে মুভি বা থিয়েটার হলে গিয়ে তোমার জিনিসটাকে কনজিউম করে বা দেখলো, অবজার্ভ করলো, সিনেমাটা দেখলো, এক্সপিরিয়েন্স করলো। তো সেটাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, ইভেন প্রিমিয়ার্সও হয়েছিল অল অ্যাক্রস ইন্ডিয়া। সো দ্যাট ওয়াজ আ রিয়েলি নাইস প্রজেক্ট। তো তোমার এই প্রজেক্টটা কাজ করার পিছনে কি রিজন ছিল সব থেকে? টু বি অনেস্ট, আমি নিজে কখনো ভাবিনি যে আমি নিজে কম্পিউটার অ্যান্ড আইটি ফিল্ডে বিলং করি, অ্যান্ড কম্পিউটার অ্যান্ড আইটি ফিল্ডের ব্র্যান্ডের সাথে বেশিরভাগ কাজ করে এসেছি। সো ফর মি টু ওয়ার্ক ইন আ মুভি ওয়াজ রিয়েলি সামথিং ইন্টারেস্টিং অ্যান্ড ইন্ট্রিগিং। আমিও চাইছিলাম যে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু করব। সো দিস ওয়াজ মি ব্রেকিং মাই কমফর্ট জোন অ্যান্ড ডুইং সামথিং আউট অফ দ্য বক্স। তো তার জন্য বলছো এটা as a hit campaign হিসাবে? Yes, and touchwood, লোকজন আমাকে বিশ্বাস করে ভরসা করে কাজটা দিয়েছে, and আমরা যে ভালো করে করতে পেরেছি, that is a huge achievement. আর এখানে আমরা তো সাকসেস স্টোরি একটা শুনলাম, এবার আমরা জানবো কোনো ফেলিয়ার হয়েছে ক্যাম্পেইন তোমার? ফেলিয়ার ডেফিনেটলি হয়েছে। আর ওই ফেলিয়ার থেকে তুমি কি শিখেছো, কেন ফেল হলো, বা কি তোমার লার্নিং পেলে ওখান দিয়ে? ঠিক, দেখো লাইফে যদি ফেলিয়ার না থাকে না, মানুষ শিখতে পারে না, গ্রো করতে পারে না। তো আমার আই উডন্ট কল ক্যাম্পেইনে ফেলিয়ার, আই উড কল ক্লায়েন্টের সাথে পেমেন্ট নিয়ে একটা ফেলিয়ার ছিল। সবারই বিজনেসে আপস অ্যান্ড ডাউনস থাকে। তো সেইটার থেকে আই থিঙ্ক আমার বড় লেসন ছিল অলওয়েজ হ্যাভ ইউর পেপার ওয়ার্ক ডান। Like never believe anybody's work, everything should be on paper, and that was my biggest lesson. And এখন আমি যাদের সাথেই কাজ করি, everything is on paper. চাই সেটা ক্যাম্পেইনস থাকুক, চাই সেটা অনবোর্ডিং থাকুক, চাই সেটা মার্কেটিং থাকুক, like you should have everything on paper, that this is your objective, this is what we are doing, this is what the outcome is. তারাও ক্লিয়ার থাকলো, তুমিও ক্লিয়ার থাকলে, একটা স্ট্রাকচারে কাজ হলো, একটা নিট অ্যান্ড ক্লিন জিনিসটা থাকলো। কেন কি কালকে তারা যদি ধরো তোমাকে ক্রস কোয়েশ্চেন করলো যে আমি তো এটা বলেছিলাম তুমি এটা করোনি, তো ইউ শুড অলওয়েজ প্রোটেক্ট ইয়োরসেলফ। তো তুমি কিছু লঞ্চ করার আগে কম্পিটিটর অ্যানালিসিস ফ্রেমওয়ার্কের উপর কাজ করো? 100বার সেটা করতেই হয়। কেন কি একটা ব্র্যান্ডকে যদি আমি লঞ্চ করি, সো ইউ নিড টু ডু
ইউ নিড টু ডু সোট অ্যানালাইসিস। তো সোট অ্যানালাইসিস কি হয়, যে কোনো একটা কোম্পানির বা ধরো তোমার কোম্পানির স্ট্রেংথ কি আছে, তোমার কোম্পানির উইকনেস কি আছে, অপরচুনিটিস কি আছে, থ্রেটস কি আছে, এই চারটে জিনিসকে যদি আমি প্রপারলি স্টাডি না করি আমার গ্রো করা ডিফিকাল্ট। ইভেন এটা ছাড়া দেয়ার আর কনসেপ্টস লাইক 5Ps 7Ps, যে তোমার প্রোডাক্ট কি আছে, তার প্রাইসিং কি আছে, প্লেসমেন্ট কি আছে। তো তুমি এই অ্যাড ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অর্গানিক নাকি পেইড মার্কেটিং এ বেশি বিলিভ করো? টু বি অনেস্ট ইট শুড বি আ কম্বিনেশন অফ বোথ। কেন কি এখন হাইব্রিড স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমনি তুমি লং রানের জন্য একটা ব্র্যান্ডও বিল্ড করছো অর্গানিকে, তেমনি ইনঅর্গানিকে তোমার বিজনেসও যাতে চলে। তুমি যদি এখন বিজনেস গ্রো না করতে পারো, সাস্টেন না করতে পারো, তোমার লং রানে তোমার ব্র্যান্ডই থাকবে না। তো তেমনি ইট শুড বি কম্বিনেশন অফ বোথ, যেখানে তোমার বিজনেসও আসছে অ্যান্ড তোমার ব্র্যান্ডটাও বিল্ড হচ্ছে লং রানের জন্য। সো হ্যাভিং আ হাইব্রিড অ্যাপ্রোচ সেটা তোমাকে সিকিওর করে যে পরে গিয়ে কোনো চ্যালেঞ্জেস না থাকে, তুমি একটা স্ট্রাকচার ওয়েতে এগোচ্ছে। তুমি ধরো ব্লগসও লিখছো, তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করছো, অ্যান্ড সাথে সাথে অ্যাড চালিয়ে নিজের বিজনেসটাকেও নিয়ে আসছো। ওকে, তো আমাকে বলো, একটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ধরো তুমি একটা নতুন ক্লায়েন্ট নিয়েছো, মার্কেটিং স্ট্র্যাটেজি তুমি কিভাবে সাজাও? মার্কেটিং স্ট্র্যাটেজি, তো এটা একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। তো মার্কেটিং স্ট্র্যাটেজি সেটার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, তার টার্গেট অডিয়েন্স কেমন আছে, টার্গেট মার্কেট কেমন আছে। ধরো একটা ব্র্যান্ড লেটসে বাইরে থেকে, রেস্টুরেন্টের আমরা এক্সাম্পল নিই, ঠিক আছে, ধরো একটা ব্র্যান্ড লেটসে রেস্টুরেন্ট চেন, লেটসে একটা মাল্টি চেন, তারা অ্যাক্রস ইন্ডিয়া দে ওয়ান্ট টু ডু মার্কেটিং। তো দে ক্যান হ্যাভ অ্যান অ্যাপ্রোচ টুয়ার্ডস টাই আপ করে অ্যাডস রান করা। দেখবে স্পেশাল অফার্স চলে সুইগি বা জোম্যাটোতে, তুমি দেখবে সেই ব্র্যান্ডের আইকনের জিনিসগুলো মুভ করছে, তো সেইগুলোতেও ভালো আউটরিচ হয়। বা ধরো অ্যাডস ওনারা রান করে, বা লেটস সে ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো করে একটা ক্যাম্পেইন রান করলাম ইউজিং আ সুপারস্টার, অ্যান্ড দেন তারপরে সেটাকে আমি পুশ অ্যান্ড প্রমোট করলাম ইন অল প্ল্যাটফর্মস। সেটারও ভালো রেজাল্ট আছে, বাট দেন অ্যাগেন ইউ নিড টু হ্যাভ ভেরি ডিপ পকেটস ফর দ্যাট। Initially, let's say if my brand is just building, I will focus on resources which are available in hand, and কি করে সেটাকে আমরা মার্কেট করছি ডিজিটাল প্ল্যাটফর্মে। যেমনি ধরো লেটস সে মোমো নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ ধরে, অর লেটস সে বিরিয়ানি, তো সেটাকেও প্রমোট করার জন্য we need to have offers, we need to have proper campaigns, we need to have a proper structure. এই না যে আমরা শুধু প্রমোশনাল জিনিস করে যাচ্ছি, শুধু সেলস করে যাচ্ছি না। তো লোকজনকে এডুকেট করা ইম্পর্টেন্ট, লোকজনকে ভ্যালু বোঝানোও ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এন্টারটেইন করা। এইটা যখন তোমার একটা প্রপোর্শনেট স্ট্রাকচারে চলে আসবে, তখন গিয়ে তোমার ব্র্যান্ডটা গ্রো করবে। তুমি কন্টেন্ট ক্রিয়েটরদের বলছো যেমন আমরা দিয়ে কাজ করাতেই পারি, কিন্তু এটাও তো আমাদের সিলেক্ট করতে হবে যে কোন কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে কি কাজ করাচ্ছি। সাপোজ দুজনেরই 50K সাপোজ ফলোয়ার্স আছে, আমার জন্য কে বেস্ট সেটা তো আমায় চুজ করতে হবে, আমি তো র্যান্ডমলি দিতে পারি না। 100বার ট্রু। তো এইখানে যখন কাউকে অ্যাপ্রোচ করছি এই জিনিসটাতে, তো আমাদের ওটা তো স্ট্র্যাটেজিরই একটা পার্ট থাকে। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা দেখি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা দেখি, এর বাইরে আর কি মার্কেটিং হতে পারে? এর বাইরেও অনেক কিছু সেগমেন্ট থাকে, যেমনি ধরো ইমেল মার্কেটিং একটা বড় পয়েন্ট। ধরো তুমি নতুন কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললে, ইমিডিয়েটলি তুমি দেখবে প্রত্যেক দিনে তুমি ধরো অ্যাড পাচ্ছ যে আমার এই বার্থডে আসছে, এই ক্রিসমাস অফার বা নতুন কার্ড আসছে, যেগুলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং, লাইক সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে এখনকার দিনে, সেই প্ল্যাটফর্মটাকে সবাই পোস্ট করছে, যেমনি আমরা আগে ডিসকাস করলাম। তো সেইগুলো এসেনশিয়াল। আমায় বলো, কন্টেন্ট ক্রিয়েটিং কি তাহলে একটা ভালো ফিল্ড হতে পারে? কেন কি আমরা এই যে জায়গাটাকে দিয়ে আমরা যদি মার্কেটিং এর তে কাজে লাগাচ্ছি, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন যদি আমরা নিজেরাই করি, ওটা কি ঠিক হবে নাকি আরেকজনকে দিয়ে করানো ঠিক হবে? টু বি অনেস্ট ডিপেন্ড করছে যে তোমার বিজনেসের অবজেক্টিভে, তোমার যদি নিজস্ব টিম আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, তাহলে তোমার কোনো চ্যালেঞ্জেস নেই। কিন্তু তুমি যখন নিজে কন্টেন্ট মার্কেটিং করছো, তোমার টাইমটা বিকামস আ বিগ ফ্যাক্টর। তো নিজের টাইমকে ম্যানেজ করে বিজনেসে তুমি কি ওয়েতে ইউটিলাইজ করছো, দ্যাট ইজ আ এসেনশিয়াল পার্ট। তো ব্র্যান্ডরা কি চ্যালেঞ্জেস ফেস করে এই মুহূর্তে, তোমার কি মনে হয়? এই যখন ডিজিটাল মার্কেটিং করতে চায় অ্যাজ এ ক্লায়েন্ট, ওরা কি ফেস করতে পারে? আই থিঙ্ক ব্র্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে
আন্ডারস্ট্যান্ডিং বা কাস্টমার কী চায় সেটা একটা বড় চ্যালেঞ্জ আসে। কাস্টমারদেরও একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা কিসের কোম্পানি। আচ্ছা, তো সেটা ক্লিয়ারলি জিনিসটা ভ্যালুটাকে পোর্ট্রে করা আগের জনকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। লেটস সি কালকে ধরো আমরা ফুড নিয়ে কথা বলছিলাম, লেটস সে ফুড কেমন টাইপের ফুড, এটা কি কোম্পানি। তো ধরো ইট শুড, লেটস সে আমি শুধু ইন্ডিয়ান কুজিন করি, সো ইট শুড হ্যাভ ইন্ডিয়ান কুজিন। এই না যে ইন্ডিয়ান কুজিন রেখে আমি ধরো চাইনিজ প্রোডাক্ট প্রমোট করছি, হতেই পারে। তো এই জিনিসগুলো ব্র্যান্ডের করা উচিত না, কিন্তু করে থাকে। তুমি ফেস করেছো এরকম ক্লায়েন্ট? অনেকজনের সাথে এরকম হয়েছে যে তারা ধরো অনলাইনে কোন একটা ছবি ডাউনলোড করে সেটাকে তারা বুস্ট পোস্ট করে চালিয়ে দিয়েছে, কিন্তু সেটাতে কপিরাইট ইস্যুস আসে, চ্যানেলে স্ট্রাইক পরে সেটাকে গ্রো করা প্রবলেম খুব ডিফিকাল্ট হয়ে যায়, অ্যান্ড সেটাকে রিট্রিভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমরা ইভেন রিট্রিভও করেছি। এখন তো আমরা ক্লায়েন্টসদের ব্যাপারে বুঝলাম, কিন্তু যারা বিগিনার্স লেভেলে ডিজিটাল মার্কেটিং করছে, যারা অ্যাড রান করায়, ফেসবুকে ধরো একটা অ্যাড রান করে দিল, কি রকম টাইপের ওরা মিস্টেক করে থাকে ইন জেনারেল? যেখানে ইচ্ছা একটা অ্যাড রান করিয়ে দিলেই তো হয় না, তো কি টাইপের মিস্টেকস? অনেক ফাইন টিউন করতে হয়। যেমনি সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে যে আমরা সবাই বুস্ট পোস্ট করি। তো প্রথম জিনিস হচ্ছে আমার বুস্ট পোস্ট করা উচিত না। আমার নর্মাল একটা স্ট্রাকচারে ক্যাম্পেইন রান করা উচিত, যেখানে আমি প্রপার ওয়েতে ডেমোগ্রাফিক্স দেখাচ্ছি যে এই এজ গ্রুপকে আমি ফোকাস করছি, এই ডেমোগ্রাফিক্স আমার টার্গেট আছে, বা সেই ডেমোগ্রাফিক্সের ভেতরে ইন্টারেস্টকে ফাইন টিউন করা যায়। লেটস সে আমার একটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে, তো আমি তখন লাক্সারি সেগমেন্টের লোকজনদেরকে টার্গেট করব, তাদের ইন্টারেস্ট থাকে সেইটাকে টার্গেট করব, তারা কোন টাইপের ডিভাইসেস ইউজ করছে সেইগুলোকে টার্গেট করা যায়। তো দেয়ার আর সো মেনি মেট্রিক্স এখনকার দিনে যেগুলোকে ফোকাস করে। লেটস সে অ্যাক্টিভিটি, সেটাকে ফোকাস করা যায়। লেটস সে তুমি কি কাজ করো, সো ইউ ক্যান অলসো টার্গেট সিইওস, ফাউন্ডার্স বা ডিসিশন মেকার্স। তো B2B সেগমেন্টে সেটা খুব বেনিফিশিয়াল থাকে। তো সেগুলোকে সুপার রিফাইন করে ভালো স্ট্রাকচার ওয়েতে করতে হয়। কেন কি বুস্ট পোস্ট তো ভাই আমরা জানি সবাই করতে পারে, কিন্তু সেটাকে ডিপ অ্যান্ড এক্সটেন্সিভ ওয়েতে করা is most essential part. কেন কি ইম্পর্টেন্ট 100%, কেন কি আমরা তো পয়সা লাগাচ্ছি ভাই, and আমি চাইবো যে আমি যদি 10,000ও লাগাই সেটা যাতে বেস্ট ইউটিলাইজেশন হয়। ইভেন নলেজ থাকা এই ফিল্ডের খুব দরকারি। যেমনি বলে দিই, অনেক লোকজন জানে না, সেটা হচ্ছে গুগল অ্যাডসে আমরা যদি 20,000 অ্যাড লাগিয়ে স্পেন্ড করি, দে গিভ ইউ another 20,000। এই জিনিসটা অনেকজন জানে না আর অনেকজন বলেও না। তো এই ছোট ছোট জিনিসগুলো নলেজ থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ডিজিটাল মার্কেটিং এর ফিউচারকে কি রকম জায়গায় দেখছো? টু বি অনেস্ট, ডিজিটাল মার্কেটিং ইজ অ্যান ইভলভিং সেগমেন্ট, অ্যান্ড এখানে এআই এর ইন্টারভেনশন উইল বি অন দ্য হাইয়ার সাইড। অ্যান্ড এখনকার দিনে আমরা দেখে নিয়েছি যে অটোমেশন জিনিসটা চলে আসছে, অ্যান্ড আমরাও ইভেন কিছু কিছু প্রসেস ক্লায়েন্টসের অটোমেট করি। যেমনি ধরো লিড জেনারেশন, লেটস সে আমার ওয়েবসাইটে একটা কোয়েরি আসছে, সেটাকে আমি অটোমেট করলাম যে তাদেরই সিআরএম এর সাথে কানেক্ট করে দিয়ে, অ্যান্ড সেটা তাদের টিমের কাছে গেল। ইভেন এআই কলসও করানো যায়, তো সেটাই পুরো একটা প্রসেস ইন্টিগ্রেট হয়ে গেল। তো ভাবো তুমি কাউকে কলিং এর জন্য রাখছো না, কাউকে ইমেলিং এর জন্য রাখছো না। স্ট্র্যাটেজিসদের কি রিপ্লেস করে দেওয়া যাবে পুরোপুরি? To be honest, AI can definitely give you a good strategy, but you always need somebody to monitor the system, to refine the strategy, to structure the plan as per the company's objective and mindset. আচ্ছা, তো সেই জায়গায় তোমার ইন্টারভেনশন লাগবেই। তো some of the resources you in future কি মনে হয় স্ট্র্যাটেজিস্ট যারা রয়েছে সেই জায়গাটা AI কে যদি ট্রেনিং দিয়ে দেওয়া হয়, will they able to do that part of job? To be honest, future bolchi, to be honest, AI has already lot of good strategies, yes, যেটা ওরা স্টাডি করে, বাট সেইগুলোকেও মনিটর করে চুজ করা যে which one works best for me, সেটার জন্য তো কাউকে সিলেক্ট করতে হবে। Even for that you need somebody experienced, you need somebody learned, so that role would never be depleted. সেখানে you will always have people in the decision making role. আচ্ছা, আমাকে বলো যে এই মুহূর্তে তো আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা ট্রেন্ড চলে, সেই হিসাবে সবাই সেইখানে হাত ধুয়ে নেয় সেই জলে গিয়ে। তো আমি বলবো যে এখন যত বিজনেসেস রয়েছে, কি ট্রেন্ডকে ফলো করলে
সামনে ওরা হাইক পাবে, মানে কি রকম টাইপের ট্রেন্ড তোমরা দেখছো? কেন কি তোমরা এই ফিল্ডের বেস্ট পারসন, তো তোমরাই বলতে পারবে কি টাইপের ট্রেন্ডকে ফলো করা উচিত। তো আই থিঙ্ক এখনকার দিনে সবচেয়ে বড় ট্রেন্ড যেটা ট্রেন্ডও না, সেটা হচ্ছে তোমার কাউকে দেখে তাদেরকে কপি করা উচিত না। ওকে, উচিত না। না, তুমি হয়তো করলে একটা শর্ট টার্মে বুস্ট দেখলে, বাট ইভেনচুয়ালি ইউ লুজ ইয়োর ওন আইডেন্টিটি। ওকে, তো নিজের রাস্তা আমরা যদি নিজে বানাতে পারি in a proper structured direction, push using digital marketing, using other platforms, using influencer marketing, using your own knowledge by using আশেপাশে যা জিনিস হচ্ছে তুমি স্টাডি করলে, মনিটর করলে, দেখলে কে কোনটা ভালো করছে, সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নিচ্ছে, কেউ কোথাতে ফেলিয়ার হচ্ছে, সেগুলো থেকে অনেক কিছু শেখা যায়। ওকে, তো আমাদের স্টুডেন্টসদের যারা দেখছে, অনেকেই স্কুল কলেজের স্টুডেন্টসরা রয়েছে, তাদের জন্য একটা প্ল্যান বলো 3 বছরের, যে কিভাবে ওরা যারা চাইছে ডিজিটাল মার্কেটিং কে নিজের ক্যারিয়ার হিসাবে তৈরি করবে, 3 বছরের তাদের কি প্ল্যান হওয়া উচিত? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে যদি তুমি ভেঙে দাও, আচ্ছা, তো ওদের জন্য সুবিধা হবে, কি করা উচিত? তো আই থিঙ্ক ফার্স্ট ইয়ার হিসাবে I should be focusing more on foundation and fundamentals. Okay. তো সেই টাইমটাতে they should be reading a lot of books. Okay. Books like what? যেমনি Atomic Habits, খুব ভালো বই, খুবই ভালো বই Atomic Habits. Then there is Eat the Frog, যেটা procrastinationকে অনেক হেল্প করে, which lot of people suffer with. Then there is Art of War. ওকে, এই বইগুলো এক একটা লেজেন্ডারি বই। আমরা জানি যে লাইক আলটিমেটলি আমি বলছিলাম প্র্যাকটিক্যাল জিনিস করতে, বাট তুমি যত নিজের নলেজ বাড়াবে তত গ্রো হবে। তো বই পড়া ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর ইউ, যেখানে তুমি নিজের নলেজটা গ্রো করছো। সো ইয়োর ফার্স্ট ইয়ার শুড বি মোর অন দ্য ফাউন্ডেশন সাইড। ফাউন্ডেশন অফ হোয়াট? ফাউন্ডেশন অফ বিল্ডিং ইয়োর ক্যারেক্টার, ফাউন্ডেশন অফ লার্নিং তোমার ফিল্ডের সেগমেন্টের ডোমেন। সো নট অনলি ডিজিটাল মার্কেটিং, সেটা যে কোনো ফিল্ডই হতে পারে, তুমি ফাউন্ডেশনটা লার্ন করলে। সেকেন্ড ইয়ারে কী হচ্ছে, তুমি এক্সপার্টিস গেইন করছো, গ্রো করছো, সাথে সাথে ইন্টার্নশিপসের দিকে মুভ করছো। কেন কি দ্যাট ইজ ওয়্যার তুমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখবে, জানবে। অ্যান্ড থার্ড ইয়ারে তুমি ধরো প্রজেক্টস করছো, লাইভ প্রজেক্টস, বা ধরো নিজস্বই কিছু বানাচ্ছ। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি নিজে ট্রাই করে জিনিসটা শিখলে, এই করলে। অফকোর্স ইউ মাইট বি ইন আ গ্রুপ, তুমি ধরো সোলো বানালে, দ্যাট ইজ আ টোটালি ডিফারেন্ট থিং। বাট কিছু তোমায় নিজস্ব করে দেখতে হবে। ইউ উইল হ্যাভ টু গেট ইউর হ্যান্ডস ডার্টি, মানে একটু লাইভ প্রজেক্টের উপরে কাজ করতে হবে। কেন কি ইটস ভেরি ইজি টু লুক শার্প when you haven't done anything. So you will have to get your hands dirty, কাজ করতে হবে, শিখতে হবে, অ্যান্ড জিনিসগুলোকে ভালো স্ট্রাকচার করে করতে হবে। অ্যান্ড সব জিনিসগুলোই আগে যেমনি বললাম যে তোমার ফাউন্ডেশনের উপরে কাজ করতে হবে। নিজস্ব পার্সোনালিটি, দ্যাট ক্যান বি ইয়োর সফট স্কিল, দ্যাট ক্যান বি ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ, যেই ওয়েতে তুমি কথা বলছো। কেন কি ভাবো, ধরো তোমার মানে তোমার ধরো খুবই ভালো টেকনিক্যাল স্কিলস আছে, কিন্তু তুমি সেটা আগেরজনকে বলতে পারছো না, হেজিটেট ফিল করছো, তো দ্যাট ক্যান বি এ চ্যালেঞ্জ। তো সেইগুলোকে ওভারকাম করে নিজের সেলের থেকে বেরিয়ে এসে জিনিসগুলোকে শোকেস করা, দেখানো, শেখা। অ্যান্ড আমরা অনেক কথা বলি, কিন্তু শোনাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিল। তো জিনিসগুলো শোনা, অবজার্ভ করা, এই না যে শুনলাম শুধু রেসপন্ড করার জন্যে, আমরা শুনলাম জিনিসটা অবজার্ভ করার জন্যে, আন্ডারস্ট্যান্ড করার জন্যে, বোঝার জন্যে, তখন গিয়ে আমি শিখতে পারবো। বোঝা যাবে। আচ্ছা, তুমি যে 3টে বইয়ের নাম বললে, আরেকবার অডিয়েন্সদের একটু বলে দাও, যাতে ওরা কিনতেও পারে। নিশ্চয়ই। তো প্রথম বইটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। This will help you become a very disciplined and a consistent person. Then there is Eat the Frog, which helps you with procrastination. কারণ কি সেই চ্যালেঞ্জটা আমরা দেখে এসেছি in lot of youngsters, যে আমরা ছেড়ে দিই, হ্যাঁ ভাই লাস্ট মোমেন্টে করবো, কি চাপ আছে। অ্যান্ড সেখানে আরেকটা ফাটাফাটি বই হচ্ছে আর্ট অফ ওয়ার। ওকে, তো সেই বইটাকে যদি ভালো করে পড়ো, অ্যান্ড অফকোর্স আমাদের ফেমাস বই যেটা আমরা সবাই জানি, ভগবদ গীতা, দ্যাট ইজ আ লেজেন্ডারি বই। ওটাকে আমরা কি করে ভুলে যেতে পারি? কারণ কি ওটাকে যদি কেউ স্টাডি করে ইন আ প্রপার ওয়ে এন্ড স্ট্রাকচার, দ্যাট একদম। তাহলে এই ছিল আজকের পডকাস্ট, যেখানে আজকে তোমরা বুঝতে পারলে প্রতিটা জিনিস, প্রতিটা ডিটেলস ডিজিটাল মার্কেটিং এর, আর সেখান থেকে তোমরা জানলে যে তোমরাও নিজেদেরকে কিভাবে ইভলভ করতে পারবে। আমাদের সাথে ছিলেন একজন এন্টারপ্রেনার যে নিজে বিজনেস চালায়, একজন ডিজিটাল মার্কেটার,
অভিরূপ দা আমাদের, আর তোমরা তার থেকেই কিন্তু পুরো ডিটেলসগুলো জানলে। এবার সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে নিজেদের লাইফে কাজে লাগাও আর নিজেদের ক্যারিয়ারকে বিল্ড করো। সো গুড বাই, দেখা হবে পরের পডকাস্টে। থ্যাংক ইউ।